আপনি কি ইউকেতে নতুন এসছেন এবং আপনি ইউকেতে বাসা ভাড়া থাকেন? তাহলে এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখুন। কারণ হচ্ছে আমি আজকে একজন ক্লায়েন্টের সাথে কিছু জিনিস ডিসকাস করলাম। ওনার সমস্যাটা হচ্ছে উনি বাসা ভাড়া থাকেন। ওনার যে ল্যান্ডলর্ড উনি ওনাকে সেকশন 21 নোটিশ দিয়ে দিয়েছেন বাসা ছেড়ে দেওয়ার জন্যে। সেকশন 21 নোটিশ সাধারণত ল্যান্ডলর্ড যারা বাড়ির মালিক ওনারা দিতে পারেন ভাড়াটিয়াদেরকে বাসাটা ছেড়ে দেওয়ার জন্য যেকোনো কারণেই। কোনো কারণ ছাড়া হয়তো ওনার বাসাটা লাগবে বা বাসা বিক্রি করে দিচ্ছে বা রিনোভেশন করবে কোনো কারণে। অনেক সময় দেখা যায় ইউকেতে যেটা হয় যে বাসাটা বাড়ির যারা ভাড়া থাকেন, ভাড়াটিয়া বাসাটা ছাড়তে চান না। তো সে কারণে তখন কি হয়? তখন ঝামেলাটা শুরু হয়। তো ঝামেলাটা শুরু হলে ১ মাস যায়, ২ মাস যায়। ভাড়াটিয়া হয়তো ভাড়া ঠিকই দেয়। বাট বাসাটা ছাড়তে পারতেছে না। কারণ সে তার সুইটেবল বাসাটা অন্য কোথাও পাচ্ছে না বা অন্য কোনো কারণে। তো এখন সেক্ষেত্রে ল্যান্ডলর্ড কি করতে পারে? ল্যান্ডলর্ড বা বাড়ির মালিক উনি কোর্ট থেকে একটা অর্ডার নিয়ে আসতে পারেন। এনফোর্সমেন্ট অর্ডার, যে সেকশন 21 নোটিসের অর্ডার নিয়ে এসে ভাড়াটিয়াকে তাড়াতে পারেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোর্ট ২ পক্ষকেই হিয়ারিং এর জন্য কোর্টে ডাকেন। হ্যাঁ, কোর্ট একটা হিয়ারিং এর ডেট পাঠায়। ডেট পাঠানোর পরে কি হয়? আপনি যদি সেই হিয়ারিং এ না যান, তাহলে একটা ডিফল্ট জাজমেন্ট হয়ে যায়। ডিফল্ট জাজমেন্টটা যে পক্ষ অনুপস্থিত থাকবে তাদের বিপক্ষে জাজমেন্টটা হয়ে যাবে। তো এক্ষেত্রে কি হয়েছে? এক্ষেত্রে আমাদের যিনি যে ক্লায়েন্ট উনি হলো ভাড়াটিয়া। তো উনার যে কমিউনিটির যে বড় ভাইরা আছেন, আত্মীয়স্বজন আছে, উনারা বলছে, "এই তোমার যাওয়া লাগবে না। এটা কিচ্ছু হয় না। এদেশে অন্যরকম। তুমি না গেলেও কিচ্ছু হবে না। কোর্টে যাওয়া লাগবে না। কোর্টে হিয়ারিং এ যাওয়া লাগবে না। এমনিতেই সবকিছু ঠিক হয়ে যাবে। কিছু করতে পারবে না।" উনি কোর্টে যায় নাই। কোর্টে না যাওয়ার পরে কি হয়েছে? এটা কনটেম্প্ট অফ কোর্ট হয়ে গেছে। কনটেম্প্ট অফ কোর্ট মানে হচ্ছে কোর্টকে অবমাননা করা। কোর্টে কোর্ট আপনাকে ডাকছে যে, "তুমি আসো, তোমার পক্ষের কথা শুনবো যে তুমি কেন যেতে পারছো না, বাসাটা ছাড়তে পারছো না। সেটার কারণটা দর্শাও।" আপনি যদি সেখানে নাই যান, জাজ কিভাবে বুঝবে যে আপনার কোনো সমস্যা আদৌ আছে কিনা? তখন জাজমেন্টটা অটোমেটিক্যালি মালিকের পক্ষে চলে গেছে এবং ৩-৪ দিনের মধ্যে বাসাটা ছেড়ে দেওয়ার কথা বলছে। এবং হয় কি এদেশের লতে স্পেশাল সিভিল লিটিগেশনে ল্যান্ডলর্ড প্রপার্টি তো সিভিল লিটিগেশন আন্ডারে আসে। তো যিনি কেসটা হারেন, উনি যিনি জিতেন উনার সমস্ত খরচ দেওয়া লাগে। তো সেক্ষেত্রে এটাকে বলে কস্ট ফলো দ্য ইভেন্ট। তো সেক্ষেত্রে কি হয়? কোর্ট জাজমেন্টটা মালিকের পক্ষে দিয়েছে এবং মালিকের যত কোর্টের খরচ, লয়ারের খরচ, সমস্ত খরচ ভাড়াটিয়াকে দিতে বলছে। ভাড়াটিয়ার বন্ধু-বান্ধবরা বলছে, "না, এটা দেওয়া লাগবে না। এটা এটা বাড়ির যে মালিক উনি দিবে। তোমার দেওয়া লাগবে না।" এখন এটা ডিলে হইতে এটা একটা সিভিয়ার আকারে ধারণ করছে। এখন উনি যে অ্যাপিল করবে, এটার যে জাজমেন্টটা হয়ে গেছে, যে ডিফল্ট জাজমেন্টটা, এটার এগেইনস্টে ওই অ্যাপিলের সময়ও পার হয়ে গেছে। তো আপনারা যারা ভাড়াটিয়া, যারা ভাড়া থাকেন, এই সমস্ত ঝামেলা থেকে দূরে থাকুন। যদি নোটিশ আসে, ডেফিনিটলি যারা লিগালি কোয়ালিফাইড তাদের সাথে যোগাযোগ করুন সমস্যাটা গভীর হওয়ার আগে। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনার লয়ারের পয়সা দেওয়ার পয়সা না থাকে বা আপনার সেরকম ক্ষমতা না থাকে, আপনি সিটিজেন অ্যাডভাইস ব্যুরোতে যান। ফ্রি লিগাল অ্যাডভাইস সেন্টার আছে যেগুলো আপনার যে এরিয়াতে থাকেন ওই এরিয়াতে এদেশে সেটা দেওয়া আছে। তো সিটিজেন অ্যাডভাইস ব্যুরোতে যদি যান আপনি, ওরা আপনাকে গাইড করতে পারবে। হ্যাঁ, ওরা হয়তো প্রফেশনালি ওইভাবে লয়ারদের মতো, প্রাইভেট লয়ারদের মতো পারবে না। বাট তারা আপনাকে অনেক, অনেক হেল্প করতে পারবে। সো আপনি এই সমস্ত ঝামেলাটা কঠিন হওয়ার চাইতে আপনি অল্প স্বল্প ঝামেলাটা মিটায় ফেলতে পারবেন, অথবা তারা হেল্পও করবে যে আপনার ল্যান্ডলর্ডের সাথে নেগোসিয়েশন করার জন্য। ওকে? ধন্যবাদ।